সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন মুক্তিযুদ্ধ থেকেই এদেশকে ভারত যেভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল, 1975 সালের 15 আগস্টের এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে তার আপাতত অবসান ঘটে। তারপর নাটকীয়ভাবে এদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে জিয়াউর রহমান। জিয়াউর রহমানের শাসনামলে এদেশ সত্যিকার অর্থে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির পথ ধরে হাঁটতে শুরু করে। বিষয়টি ভারতের জন্য মোটেই সুখকর ছিল না। যে দেশকে তারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সেই দেশ তাদের আয়ত্তের বাইরে চলে যাবে, এটা তারা সহ্য করতে পারেনি। এছাড়া খাল খননের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসন মোকাবেলার যে কৌশল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নেওয়া হয়েছিল, এটিও তাদের খুবই অপছন্দ ছিল। ফারাক্কা বাঁধের মধ্য দিয়ে তারা বাংলাদেশের উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেই সমস্যা মোকাবেলার জন্য জিয়াউর রহমান যখন একটি কার্যকর কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভারত সরকার তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বলে অনেকেই অভিযোগ করেন। সম্ভবত সেই পরিকল্পনার অংশ হিসেবেই হোসেন মোহাম্মদ এরশাদ যখন ভারতে প্রশিক্ষণ নিতে যায়, তখন তাকে হানি ট্র্যাপে ফেলা হয়। তারপর অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত করে। সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ভারত আপাতত এই দেশকে তাদের কিছুটা হলেও নিয়ন্ত্রণে পেয়েছিল। কিন্তু 90 সালের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন এরশাদ সরকারের পতন হয়, তখন ভারত অতটা উদ্বিগ্ন হয় না, কারণ তখন যথেষ্ট সম্ভাবনা ছিল তাদের এদেশের যে মূল এজেন্ট বা মূল শক্তি, সে আওয়ামী লীগের ক্ষমতায় চলে আসার। কিন্তু 91 সালের নির্বাচনে যখন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে বিএনপি ক্ষমতায় চলে আসে, তখন ভারতের আবার কিন্তু টনক নড়ে যায়। তারা এদেশের জনগণের মনস্তত্ত্ব বুঝতে পারে এবং সেই জন্য তারা কি করে, তারা প্রশাসন এবং রাজনৈতিক দলের কিছু কিছু নেতাকে তাদের আয়ত্তে নিয়ে যায় এবং তারই সুবাদে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর তারা যেভাবে প্রশাসনকে সাজিয়েছিল, সেই হিসেবে কিন্তু 2001 সালেও আবার আওয়ামী লীগের ক্ষমতায় আসার কথা ছিল। কিন্তু বিচারপতি লতিফুর রহমানের এক কৌশলগত সিদ্ধান্তে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং জামাতে ইসলামী ও বিএনপির জোট গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আর 2001 সালে ক্ষমতায় আসতে পারেনি। ক্ষমতায় চলে আসে জোট সরকার। সেই সরকার আসার পরও ভারত বিভিন্নভাবে নানান ধরনের ষড়যন্ত্র করে সেই সরকারকে বিপর্যস্ত করে তোলে। তারপর 111-এর কথা আমরা জানি। এই 111 সরকার নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল, প্রণব মুখার্জির বই থেকে আমরা সেই তথ্য অনেকেই জানতে পেরেছি। যদিও বিএনপি বুঝতে পারেনি কোন কৌশলে তাদেরকে নির্বাচনে এভাবে পরাজিত করা হয়েছিল। বিএনপির এটি একটি বড় দুর্বলতা। সবকিছু মিলিয়ে ভারত সরকার দেখেছে এই দেশে তাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি হচ্ছে বিএনপি এবং বিএনপি ছিল তাদের একমাত্র প্রতিপক্ষ। তারপর একদিকে যেমন তারা বিএনপি থেকে জিয়া পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছে, অপরদিকে তারা বিএনপির অনেক নেতারই মাথা কিনে নিয়েছে। পাশাপাশি বিএনপির যে অন্যতম সহযোগী ছিল সেই জামাতে ইসলামীকেও তারা কিন্তু অনেকটাই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। যদিও জামাতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর জন্য তাদের সে চেষ্টা সফল হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত সরকারের সময় বিএনপি নানাভাবে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু ভারত বারবার তাদেরকে মুরগি দেখিয়ে ডাল খাইয়েছে, অর্থাৎ ধোঁকা দিয়েছে। সেই ধোঁকাবাজির ফাঁদে পড়ে বিএনপি ক্রমশ দুর্বল হয়েছে এবং তাদের সেই দুর্বলতা অত্যন্ত প্রকট হয়ে পড়ে যখন 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনের পর কার্যত বিএনপি মুখ থুবড়ে পড়ে। এরপর অলৌকিকভাবে অথবা প্রাকৃতিকভাবে 2024 সালের জুলাই বিপ্লবে যখন অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে,
তখন বিএনপি যেন আবার প্রাণ ফিরে পায়। কারাবন্দী নেতারা একে একে মুক্ত হতে থাকে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম সচল হতে থাকে। একই সাথে চারিদিক থেকে অসংখ্য বিএনপির নেতাকর্মীর জন্ম হয় এবং তারা বিএনপি দেশে যোগ দিয়ে যারা দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা তাদের অনেককেই পেছনের সারিতে চলে যেতে হয়। এই হচ্ছে বিএনপির অবস্থা। এবং একটি পর্যায়ে দেখা যায় বিএনপির যে ভারতের আগ্রাসন বা আধিপত্য বিরোধী মনোভাব ছিল তার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। বিএনপির নেতাকর্মীরা যেখানে ভারতের বিরুদ্ধে নানান ধরনের কথা বলতো, এক পর্যায়ে দেখা যায় তারা সে ধরনের কথাবার্তা থেকে সরে এসেছে। অনেকেই ধারণা করেন ভারতের সাথে বিএনপির একটি গোপন সমঝোতা হয়েছে। কেউ হয়তো তাদেরকে বুঝিয়েছে যদি ভারতের সাথে সমঝোতা করে না চলা হয় তাহলে ভবিষ্যতে তারা ক্ষমতায় টিকতে পারবে না। জিয়া রহমানের মতো তারেক রহমান হয়তো হত্যাকাণ্ডের শিকার হতে পারে। এমনকি এক পর্যায়ে জিয়া পরিবারটাই এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এরকম যে কোনো কারণে হোক ভারতের সাথে তারা একটি সমঝোতা যায় বলে অনেকেই অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে কেবল যে অভিযোগ করেছেন তা নয়, বিএনপির সাম্প্রতিক যে কার্যক্রম তা থেকে সাধারণ জনমনে এরকম একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে বিএনপি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপি এখন আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠেছে। ফলে এদেশের স্বাধীনতাকামী মানুষ তার বিকল্প খুঁজে নেওয়ার চেষ্টা করছে। তারা এখন এই বিএনপিকে জিয়া রহমান এবং খালেদা জিয়ার আদর্শ সমৃদ্ধ বিএনপি থেকে আলাদা করে দেখতে শুরু করেছে। এদেশের মানুষের মধ্যে এক ধরনের ভারত বিরোধিতা ছিল, কিন্তু ভারত যে সত্যিকার অর্থেই বাংলাদেশের একটি শত্রু রাষ্ট্র এরকম কোনো নির্ভরযোগ্য প্রমাণ তাদের হাতে ছিল না। যার কারণে এক্ষেত্রে তারা এক ধরনের দুদুল্যমনতায় ভুগত, তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের যে ভূমিকা, বিশেষ করে 2014 সালে সুজাতা সিং এসে নির্বাচনে যে ভূমিকা পালন করেছিল তা থেকে ভারতের যে বাংলাদেশ বিরোধী ভূমিকা স্পষ্ট উঠেছিল, তা এই পতিত সরকারের প্রধানমন্ত্রী এবং নেতাকর্মীদের ভারতে আশ্রয় দিয়ে এবং ভারতের গণমাধ্যম এদেশের সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা থেকে এদেশের সিংহভাগ মানুষই নিশ্চিত হয়ে গেছে ভারত এদেশের প্রকৃত অর্থে কোনো বন্ধু রাষ্ট্র নয়। ভারত হচ্ছে এদেশের একটি শত্রু রাষ্ট্র। তাদের মূলনীতি হচ্ছে এদেশে আগ্রাসন এবং আধিপত্যবাদ কায়েম করা। এদেশকে সর্বতোভাবে নিয়ন্ত্রণ করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই কারণে তারা এখন ভারতের এই আগ্রাসন বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী যে শক্তিটি ছিল বিএনপি, তার উপরও বিশ্বাস স্থাপন করতে পারছে না। আগামী নির্বাচন আসতে আসতে তারা এর বিকল্প খোঁজার চেষ্টা করবে। এদেশের সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটি নির্ভরযোগ্য দল। এক্ষেত্রে তারা গণ অধিকার পরিষদকে বিশ্বাস করতে পারছে না, কারণ তার অন্যতম নেতা নুরুল হক নূর যেদিকে সুবিধা পায় সেদিকে ঝুঁকে যায়। সুতরাং ভারত যদি তাকে অধিকতর সুযোগ সুবিধা দেয় তাহলে তিনি যে ভারতের দিকেই ঝুঁকে যাবেন, মানুষ এটাই ধারণা পোষণ করে। একই সাথে আমজনতার তারেক রহমান তার যে সাম্প্রতিক ভূমিকা তা থেকেও কিন্তু আমজনতা দলের প্রতি মানুষের যে এক ধরনের আস্থা ছিল সেটিও নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে তাদের কাছে এখন একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলামী। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাত ইসলামীকে বলা হয় জঙ্গি সংগঠন, কিন্তু জঙ্গি সংগঠন বলতে আমরা সাধারণ মানুষ যা বুঝি তার সাথে যে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই তা কিন্তু এদেশের সিংহভাগ মানুষই বিশ্বাস করেন। জামাত ইসলামের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে তারা যুদ্ধ অপরাধীদের দল, কিন্তু যুদ্ধ অপরাধ সম্পর্কে এদেশের মানুষকে যে ধরনের ভুল বোঝানো হয়েছিল এখন কিন্তু মানুষ অনেকটাই সচেতন হয়ে উঠেছে। তারা জানে পাকিস্তানের যে সেনাবাহিনী ছিল তাদের 193 জন সদস্যই ছিল যুদ্ধ অপরাধী। সুতরাং তাদের ট্যাগ জামাত ইসলামীর উপর যারা লাগিয়ে দিচ্ছে তারা হচ্ছে স্বার্থান্বেষী মহল এবং তারা হচ্ছে ভারতের দালাল। এছাড়া জামাত ইসলামের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে তারা ধর্মান্ধ দল, কিন্তু এটিও যে সত্য নয় সেটিও কিন্তু এখন এদেশের মানুষ বোঝে। এদেশের সিংহভাগ মানুষই কিন্তু স্বাধীনতাকামী, তারা কোনো ধরনের আধিপত্য এবং আগ্রাসন সহ্য করে না। আমরা সেই ব্রিটিশ আমলের আগে থেকেই এই বিষয়টি দেখে এসেছি।
এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী শক্তি বলে সেই পুরনো বলি কপচান, এটি কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে না। তারা মনে প্রাণে বিশ্বাস করে এদেশের জন্য একমাত্র আধিপত্যবাদী শক্তি হচ্ছে ভারত, এদেশের জন্য একমাত্র আগ্রাসী শক্তি হচ্ছে ভারত। সুতরাং এদেশে যদি আমরা সে ভারতের বিপক্ষের কোনো শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় না আনতে পারি, তাহলে আবারও আমরা ভারতের শিকলে বন্দী হয়ে যাব। এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ ভারতের শিকলে আর বন্দী হতে চায় না, কারণ এই তিক্ত অভিজ্ঞতা তারা ইতিমধ্যে অর্জন করেছে। সুতরাং জামাত ইসলামী এক্ষেত্রে একটি বোনাস পেয়ে যাচ্ছে। তারা নিজেদের কর্মকাণ্ড নয়, বরং বিএনপির কর্মকাণ্ডের কারণেই এদেশের ব্যাপক জনগোষ্ঠীর একটি অলিখিত সমর্থন ইতিমধ্যেই পেয়ে গেছে। বিএনপি এখন আওয়ামী লীগ বা ভারতের বিরুদ্ধে যাই বলুক না কেন, এটি যে উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে তা কিন্তু এদেশের মানুষ বুঝতে পারছে। সুতরাং আসন্ন সংসদ নির্বাচনে মানুষ হয়তো জামাতে ইসলামীর উপরই তাদের আস্থা রাখবে। ফলে আগামী সরকারে যদি জামাত ইসলামী চলে আসে, তাতে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। মানুষ যদি এই মুহূর্তে জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসে, তবে সেটি কিন্তু ধর্মের জন্য নিয়ে আসবে না, ইসলামের জন্য নিয়ে আসবে না। কারণ এই ধর্ম নিয়ে জামাত ইসলামী রাজনীতি করছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারা 10 ভাগ মানুষের সমর্থন পায়নি। এদেশে বেশিরভাগ মানুষ কোন দলটিকে সমর্থন করেছে? যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের প্রতীক। তাদের একসময় বিশ্বাস ছিল আওয়ামী লীগ হয়তো তাদের সেই অধিকারটি সুরক্ষা করবে, কিন্তু ইতিমধ্যে এটি স্পষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ যে একটি মুখোশধারী ভণ্ড দল, তারা যে মূলত ভারতের এজেন্ট হয়ে এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এদেশের সমস্ত স্বার্থ ভারতের পায়ে জলাঞ্জলি দিয়েছে, সে ব্যাপারে এখন আর কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং ভবিষ্যতে আওয়ামী লীগের পক্ষে এদেশের মানুষের মনে জায়গা করে নেওয়া খুবই কঠিন হবে। একই সাথে বিএনপিও তার যে চরম সর্বনাশ করেছে, যদি বিএনপির এই নেতৃত্বের পরিবর্তন না হয়, যদি বিএনপি দীর্ঘদিন তাদের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে প্রমাণ করতে না পারে যে তারা সত্যিকার অর্থেই আগ্রাসন বিরোধী শক্তি, ততক্ষণ পর্যন্ত এদেশের সাধারণ মানুষ আর বিএনপিকে ভোট দেবে না। যদি না দেয়, তাহলে এদেশের আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হিসাবে একমাত্র জামাত ইসলামী তাদের ভোট পাবে বলে আমরা বিশ্বাস করি। আর তাই যদি হয়, তাহলে পরবর্তী সরকার হিসেবে কিন্তু আমরা জামাত ইসলামীকে দেখতে পাবো, এবং সেটি দেখতে পাবো ধর্মের কারণে নয়, আধিপত্যবাদ বিরোধী মনোভাবের কারণে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।